মটলেনে ঢুকতে গিয়ে তেলেভাজার দোকানের সন্ধে মজানো লোভী গন্ধটা ভেসে এলো। কিশোরী বলল, আজকে শুধু বেগুনি নাও, ঝাল বড়া আর খেতে পারবো না, সর্দিতে মুখটা একেবারে বুঝে গেছে গো। বলেই সে পর পর 4খানা হাঁচি জুড়ে দিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সেই ভালো, গিয়ে চারিকে বলবো চায় যেন একটু আদা দিয়ে দেয়। বেগুনি নিয়ে কিশোরীর সঙ্গে যখন তারানাথের বাড়ি ঢুকলাম তখন দেখি আর এক কাণ্ড। বাবা, তোমায় বলে দিচ্ছি, গলা থেকে চাদরটা সরাবে না, তাহলে কিন্তু তোমার গলা ব্যথাটা আর সারবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি গলায় চাদর চড়িয়েই রাখবো। এ কি ঠাকুরমশাই, আপনার গলা ধরল কি করে? তারানাথ কেশে বললেন, গলা সবার যেভাবে ধরে সেইভাবেই ধরেছে। কিশোরী অমনি আর একটা হাঁচি জুড়ল। চারি বলল, এ কি কাকা বাবু, আপনার এত ঠান্ডা লাগলো কি করে? আরে আর বলো কেন মা, তোমার কাকিমার মাসির বাড়ি গিয়েছিলাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। সেখানে তারা এমন জামাই আদর করলে, পুকুরের মাছ ধরে যেমন খাইয়েছে তেমনি পুকুরে চান করিয়েছে। তারপরে একেবারে মনের সুখে। আরে এই বয়সে কি যখন তখন আর যা তা শরীরে সয়? পুকুরে নেমে জল গায়ে লাগতেই একদম সর্দি কাশি জ্বর বেঁধে সে একসা কাণ্ড। বলেই নাক টেনে কিশোরী আর একটা হাঁচি দেওয়ার উপক্রম করেছে। আমি অমনি বললাম, দেখো, খামোখা আত্মীয়দের নামে দোষ দিও না। তোমায় তারা পুকুরে স্নান করতে বলেছে, বলতেই পারে, গ্রামে তো আর পুকুর ছাড়া চান করার তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু তুমি পুকুরে নামতে গেলে কেন? পাড়ে বসেও তো মাথায় ঘটিতে করে জল ঢেলে স্নানটা করতে পারতে, তবে তো আর এত ঠান্ডা লাগতো না। কিশোরী নাক মুছতে মুছতে বলল, বলো না বিভূতি, এককালে সাঁতার শিখেছি। হাতের কাছে পুকুর পেয়ে যদি একবার জলে নেমে সাঁতার না কাটি তবে তো জীবন বিফলে যাবে গো। সুযোগটা পেলামও, সেই লোভ আর সামলাতে পারলাম না। একেই এই মাঘ মাসের শীত, তার উপরে ঝাড়া 1.5 ঘন্টা ধরে জলে ছিলাম, সাঁতার কেটে হাতে পায়ে জং ঝাড়াচ্ছিলাম। অমনি আবার হাঁচি দিল কিশোরী। চারি বলল, দাঁড়ান, আমি আদা দিয়ে চা করে আনছি। সে কি চারিমা, তুমিও জ্যোতিষবিদ্যার চর্চা করছো বুঝি? কেন কাকা বাবু? না না, তোমার কিশোরী কাকাকে আসতে আসতে আমি এই একই কথা বলছিলাম যে তোমাকে বলবো একটু আদা দিয়ে চা করে দিতে, কিন্তু মুখে কিছু বলার আগেই তুমি ব্যবস্থা করতে যাচ্ছ, তাই বললাম। না না, ও সব কিছু নয় হে, ও তো আজ 2 দিন হলো ওই সবই করছে। আদা দিয়ে চা, মধু দিয়ে বাসক পাতা, এই আমাকে সারিয়ে তুলছে আর কি। এবার আমি ঠাকুর মশাইয়ের দিকে তাকালাম, তাই তো চোখ মুখ এক্কেবারে বসে গেছে, ঠোঁটের উপর নাকের নিচের অংশটা ঘষে ঘষে লাল হয়ে গেছে। হাতের বেগুনির ঠোঙাটা চারির হাতে দিয়ে বললাম, শরীরটা বড্ড খারাপ না ঠাকুরমশাই? কোথায় যেন গিয়েছিলেন পরশুদিন, আর কাল সকালে ফিরেছেন। এই শীতের মধ্যে ঘোরাঘুরিতে অসুখ বাঁধিয়েছে আর কি। আপনারা বসুন, আমি আসি। বলে চারি চলে গেল। আমরা বসলাম। কিশোরী আমার দিকে তাকালো। সে আজ কিছুই করেনি। আমি এসে তারানাথের হাতে প্যাকেটটা দিতে দিতে বললাম, এগুলো হলো গিয়ে উপলক্ষ, ভুল হলে লক্ষ্যভ্রষ্ট হব। আসল লক্ষ্যটা ঠাকুরমশাই বুঝলেন। বললেন, গলার যা অবস্থা, কি করে কি বলি, কিন্তু বলার আছে অনেক কথাই। এই সবের মূলে হলো জল। আবার কথা বলছো বাবা? এই নিন, আপনারা চা খান। বাবা, নাও। চায়ের কাপে চুমুক দিয়ে খুব আরাম হলো। আদার গন্ধে পেয়ালা ভরে আছে। চা বেগুনি শেষ করে ঠাকুরমশাই বললেন,
গল্পটা বলছি, তবে বেশি প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। গলায় বড় ব্যথা। তাছাড়া চারি শুনতে পেলে রাগারাগি করবে, তাই একটু নিচু গলাই বলছি। হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু বলুন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। কিশোরী শুধুমাত্র ঘাড় নাড়ল। গিয়েছিলাম মনোহরপুর নামের এক গ্রামে। সেই গ্রামে আমার দূর সম্পর্কের এক দিদির বাড়ি। বলতে গেলে প্রায় ৪৫ বছর কোনো যোগাযোগ ছিল না। একটা চিঠি এলো এখানে, অবাক হলাম। আমার এই ঠিকানা তারা জানলো কি করে, এই ভেবে। যাকে চিঠিতে লেখা ছিল আমায় খুব তাড়াতাড়ি একবার যেতে হবে, তাদের নাকি বড় দরকার আমায়, আমি না গেলেই নয়। দিদি গত হয়েছেন তা জানতাম, হিসেব মতো জামাইবাবুর বয়সও অনেক। চিঠিটা তবে পাঠালো কে বুঝতে পারলাম না। ভাগনা ভাগ্নি ছিল কিনা ভেবে মনে করতে পারলাম না। যাই হোক, এমনই জোরাজুরি করেছে তারা যে না গিয়েও থাকা গেল না। কোনো মতে ব্যবস্থা করে দিনের দিন বেরিয়ে পড়লাম। মনোহরপুর হল ওই বর্ধমান অঞ্চলের একটি গ্রাম। ভালো মতো ঠিকানা লেখা ছিল। রেলগাড়ি দুবার বদল করে মূল স্টেশনে নেমে একটা ভ্যান গাড়ি ভাড়া করলাম। তারপর একে ওকে জিজ্ঞেস করতে করতে গিয়ে পৌঁছলাম গ্রামে। তখন প্রায় সন্ধে গড়িয়ে গেছে। এমনিতেই শীত, আবার গ্রামের দিকের ঠান্ডা তো মাত্রা ছাড়া। দিদির বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে। সেখানে গিয়ে যখন পৌঁছলাম তখন বেশ রাত। চলে তো এলাম এতটা, এখন এদের ডেকে কি বলবো, কারোর নাম তো জানি না। তবে এই সব ভাবতে ভাবতে সেখানেই দাঁড়িয়ে আছি, হঠাৎ ঘর ঘরে গা ছমছমে গলায় কেউ বলে উঠল, আরে এ কি, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। একটা ভাঙা পুরুষালী গলা শুনে চমকে তাকালাম। এখন শুক্লপক্ষ, তবে পূর্ণিমা দেরি আছে। সবে আজ পঞ্চমী, আর সেই দিন ছিল তৃতীয়া। হালকা চাঁদের আলোয় গাছপালার ছায়ায় পুরনো বাড়ির দরজার সামনে একটা অতি বয়স্ক লোককে দেখলাম। তার বয়স আমার চেয়েও অনেক বেশি, আর সবচেয়ে বড় কথা, কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখো, আজ আমার এমন অনেক অনুভূতি জাগ্রত যার দ্বারা আমি শুভ আর অশুভের তফাৎটা ধরতে পারি। কিন্তু মুশকিল হলো, লোকটাকে দেখে আমার পুরোপুরি ভালো বা পুরোপুরি মন্দ কোনোটাই মনে হলো না। কিন্তু একটা অদ্ভুত খুঁতখুঁতে ভাব মনের মধ্যে জেগে উঠল। কি হলো? আসুন, ভিতরে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি না মানে আপনি কে সেটা তো বুঝতে পারলাম না। আমার বাড়ি এসে আমাকেই জিজ্ঞাসা করছেন আমি কে? আপনার বাড়ি? আপনি কি? সুধাকান্ত ঘোষাল। নামটা চেনা লাগলো, জামাইবাবুর নাম। নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আপনার চিঠি পেয়ে। জানি, আসুন, ভেতরে আসুন। তার সঙ্গে বাড়ির ভিতরে গেলাম। মস্ত বড় বাড়ি। দিদিরা এককালে জমিদার ছিল সেটা জানতাম। আজ পরিত্যক্ত জমিদার বাড়ি। বিরাট বাড়ি, কিন্তু তাতে লোকজন তেমন নেই, বলতে গেলে কেউই নেই। আর বাড়িটা কেমন যেন অদ্ভুত। মানুষ কেউ নেই, অথচ একরকম কোলাহল রয়েছে। আড়ালে আবডালে কারা যেন ফিসফাস কথা বলছে। এত বড় বাড়ি, এমন আবর্জনায় ভরা, অথচ আলোর ব্যবস্থা খুবই কম।
লোকটা অন্ধকারে যাতায়াত করছিল, আমার কিন্তু একটু অসুবিধেই হচ্ছিল। যতই আমার শক্তি থাক, সব সময় তো আর অতিলৌকিক কিছু ব্যবস্থা করা যায় না। আমি তা করিও না, এতে শক্তির অপব্যবহার হয়। তাই এতে ওতে পা লেগে যাচ্ছিল আমার বারবার। জামাইবাবু সামনে এগোতে এগোতে বললেন, সাবধানে আসুন, বেশি আলো জ্বালা যায় না এখানে, তাই একটু দেখে শুনে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম কি, আপনি কি এখানে একাই থাকেন? একা? হ্যাঁ, এখন তো একাই থাকি। সবাই আমায় এক ঘরে করে দিয়েছে। সবার সঙ্গে সম্পর্ক আবার পাতানোর জন্যই তো আমার এত কাণ্ড। কিন্তু এমনি এমনি তো আর হবে না, তাই আপনাকে ডাকলাম। মানে লোকটা বলছে কি? আমাকে নিয়ে সে এবার একটা রোয়াকে উঠল, তারপর একটা ঘরে ঢুকে বলল, এতটা পথ এসেছেন, আগে খাওয়া দাওয়া করে নিন, তারপর বরঞ্চ কাজের কথা হবে। খাওয়া দাওয়ার কথা শুনে খিদেটা আরো বেশি বেড়ে গেল। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু খাবার আনবে কে? এখানে তো কেউই নেই। জামাইবাবু বললেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বলে তিনি আমার জন্য খাবার নিয়ে এলেন। ফলার, শীতের সব রকম ফল আছে। হাত ধুয়ে খেয়ে নিলাম। তারপর জামাইবাবু বললেন, এবার আমার সঙ্গে আসুন, জায়গাটা দেখিয়ে দিই। তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন বাড়ির পিছন দিকটায়। অসম্ভব শীত ক্রমশ বাড়ছে, যেন রাতের সঙ্গে পাল্লা দিয়ে। আমি তৈরি হয়েই গিয়েছি, কিন্তু যতই হোক বয়স তো হচ্ছে, আমি যেন আর পেরে উঠছিলাম না। জামাইবাবু আমাকে নিয়ে এসে দাঁড় করালেন একটা বিরাট বড় পুকুরের সামনে। তারপর বললেন, এই হলো গিয়ে আপনার কাজের জায়গা। ও অনেক কিছু নিয়ে বসে আছে। আমি কত ডাকছি, কত বলছি, কিন্তু কিছুতেই শুনছে না। ওর যা আছে তার যদি একটুও আমাকে দেয়, তাহলে আমি আবার সমাজে একটা জায়গা ফিরে পাবো। গোসাল বাড়ির কত নাম ছিল এককালে, আর আজ আমারই সঙ্গদোষে সবই হারিয়েছি, এমনকি মেয়েটাকে পর্যন্ত। আমি বললাম, মেয়ে? হ্যাঁ, মণিমালা। ঠিক আপনার দিদির মতোই দেখতে হয়েছিল। মামরা মেয়েটাকে কত কষ্টে মানুষ করেছি, কিন্তু বয়সকালে সুপাত্রে দিতেই পারিনি সহজে। অথচ আমাদের নেই এমনও নয়। আপনাকে একটা কথা বলি, আপনি বড় মানুষ, শক্তির কোনো সীমা নেই। সব খবর নিয়েই আপনাকে ডাকা। আপনি একটু দয়া করুন, সে তো আপনারও ভাগ্নি। হ্যাঁ, তার মঙ্গলে এইটুকু করুন। কি আশ্চর্য! আমি কি করব সেটা তো বলুন। আর 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 মণিমালা কোথায়? মণিমালা? ওই তো আমার মালা। এ কি? তার চোখের ইশারায় আমি তাকালাম জলের দিকে। তখনই দেখলাম দৃশ্যটা। অগাধ জলরাশির মাঝখানে ভেসে আছে একটি মেয়ে। এখানে চাঁদের আলো প্রায় নেই। চারপাশের বড় বড় গাছের ডালপালা অন্ধকার করে রেখেছে পুকুরটাকে। তবু আমি দেখতে পাচ্ছি কি করে? তবে কি পুকুরের জলের ভিতর কোনো রকম আলো আছে? এইবার আমার বুকের ভেতর ঘন্টায় যেন ঘা পড়ল, কিন্তু বিপদের নয়, সাবধানের। আমি জামাইবাবুকে বললাম, জামাইবাবু, মণিমালা এইভাবে? আচ্ছা, আপনি কি বলছেন বলুন তো, কি হয়েছে? জামাইবাবু এইবার যেই কথাটি বললেন, সেই কথাটা শোনার আগের মুহূর্ত অবধি আমি ধারণা করতে পারিনি যে তিনি এমন কিছু বলতে পারেন। জলযক্ষ। তার কাছে সব গচ্ছিত রাখতে গিয়ে আমি তাকে সব কিছুর কর্তা করে বসিয়ে দিয়েছি একটা শব্দের ভুলে।
আর সেই অপরাধেই আমি শাস্তি ভোগ করছি। জলযক্ষ, চমকে উঠলাম আবার। তাই তো, এই পুকুরের জলে যক্ষ রয়েছে, আর সেই যক্ষ শক্তির প্রভাবেই জলটা উজ্জ্বল। কিন্তু মণিমালা, আপনি কি ওকেও? কাঁদতে কাঁদতে জামাইবাবু বললেন, ওকেও। আমার উপায় ছিল না। বাড়িতে ডাকাত পড়লো, আমি একা। চাকর বাকরদের কচু কাটা করলো ডাকাতের দল। জমিদার বাড়িতে যা কিছু ধন সম্পদ ছিল তাই নিতে এসছিল ওরা। এই ঘটনা আজ থেকে 25 বছর আগে। আরে রে 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 রে। কর্তাবাবু, বাড়িতে ডাকাত পড়েছে। সে কি কথা মুকুন্দ? কাল যে মণিমালার বিয়ে, খুদকুঁড়ো যা আছে তা সব বাড়িতেই আছে। তোরা সব পাহারা দে। আচ্ছা, দিদিমণি কোথায়? আগে দিদিমণি তো তার ঘরে। ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি। তোরা সব জিনিস ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দোর বন্ধ কর। কেউ কোথাও যেতে পারবে না। খবরদার, কোথায় কি আছে সব আমাদের দিয়ে দে, নয়তো এক্ষুনি এই মেয়েটার গলা নামিয়ে দেব। বাবা, বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মণিমালা, দোহাই আমার মেয়েকে ছেড়ে দাও। তোমরা যা নিতে চাও সব নাও, শুধু মেয়েটাকে ছেড়ে দাও। কাল যে ওর বিয়ে। ঠিক এই সব বলা বলি করছি আমি, এমন সময় ডাকাতের দল তাড়া করতে শুরু করলো আমাদের। কারণ ততক্ষণে আমার বাড়ির বুড়ো চাকর মুকুন্দ ছুটে গিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই বাড়ির প্রত্যেকটা দরজাই ভারী, ডাকাতের দল ভাঙতে পারবে না। বুঝতে পেরে তারা আমাদের ধরে ফেললো। বল, তোর চাকরকে দোর খুলতে বল, না হলে তোর মেয়েকে এক্ষুনি মেরে এই পুকুরের জলে ভাসিয়ে দেব। ঠেলাঠেলিতে আমরা এসে পড়েছি পুকুর পাড়ে। তৎক্ষণাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমরা ব্রাহ্মণ, বিভিন্ন তন্ত্রের চর্চা আমাদের আছে। আমি এক ডাকাত সমেত মেয়েটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিলাম। ভয় পাস না মা, তোর কিচ্ছু হবে না। হে জলযক্ষ, তুমি এখন আমার মেয়ের রক্ষক। তাকে নিজের ভেবে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পুকুরে জল কেঁপে উঠল। মণিমালা এভাবে ভেসে থাকলো জলের উপরে। একই আজব কাণ্ড। তুই কি করলি? যা মেয়েটাকে ধরে আন। এই কালু, উঠে আয়। এক্ষুনি যাচ্ছি সর্দার। না, আমি পারছি না সর্দার। কেউ যেন টেনে নিচ্ছে আমায় জলের ভেতরে। ছাড় আমাকে। দলের লোককে বাঁচাতে কয়েকটা ডাকাত লাফিয়ে পড়লো জলে। সঙ্গে সঙ্গে তারাও যক্ষের শিকার হলো চোখের সামনে। সর্দার ওদের এই দশা হতে দেখে বাকিদের সঙ্গে পালিয়ে গেল। এদিকে যাওয়ার সময় তারা হাতের সামনে যাকে পেল তাকেই মেরে কেটে রেখে গেল। কিন্তু আমায় কিছু করলো না, বোধহয় ভয় পেল। আমি তাড়াতাড়ি ছুটলাম ঠাকুর ঘরের দিকে। মুকুন্দ, ডাকাত দল পালিয়ে গেছে, দরজাটা খোলো। কর্তামশাই, কিচ্ছু খোয়া যায়নি, আমি সব এখানে রেখেছি। সোনা গয়না সবই আছে। এবার গেলাম পুকুর পাড়ে। হে জলযক্ষ, আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে। কাল যে ওর বিয়ে, তুমি আমাদের অনেক উপকার করেছ, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। এবার প্রসন্ন হও আমার প্রতি। না, আমি আর তোমায় এই ধন ফিরিয়ে দেব না। সে কি? কেন? কারণ তুমি আমার কাছে এই ধন গচ্ছিত রাখনি, দান করেছ তুমি তোমার মেয়েকে। মনে করে দেখো, তুমি আমায় কি বলেছ? হে জলযক্ষ, তুমি এক্ষণ আমার মেয়ের রক্ষক, তাকে নিজের ভেবে রক্ষা করো। উত্তেজনার বশে আমি কি বলেছি মনে পড়ল। আমি কি বলে ফেলেছি? নিজের কপালেই নিজে করাঘাত করলাম। ততক্ষণে পুরো ব্যাপারটা ছড়িয়ে গেছে গ্রামে। পরদিনই মেয়েটার বিয়ের দিন ছিল।
পাঁচজনের মুখে রটে গেল সব। পাত্রপক্ষ আর এলো না। মেয়ের বিয়ে হলো না। আমার যত লোকজন মারা গেছে তাদের দাহ কাজ মেটালাম। এখন পড়ে আছি খালি মুকুন্দ আর আমি আর কি করব? চোখের সামনে মেয়েটা জলে ভাসছে, যক্ষ তাকে ছাড়বে না। কারণ বিপরীত মন্ত্র আমি জানি না। মনের দুঃখে নিজেও জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গেলাম, কিন্তু যক্ষ আমায় নিল না। তখন আমি পাগল হয়ে গেলাম। আমায় ক্ষমা করো। আমি কি বলেছি? তুমি আমার মেয়েকে নিষ্কৃতি দাও। বলো বিনিময়ে তুমি কি চাও? এই নাও সোনা গয়না যা আছে সব নাও। আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকে ছেড়ে দাও। না, আমি কিছুই চাই না। কিন্তু আমি তোমায় দিতে চাই। তুমি এইসব নিয়ে আমার মেয়েকে মুক্তি দাও। নাও বলে আমি আমার সব ধন সম্পদ অর্পণ করলাম। জলযক্ষ বলল, তুমি যখন দিয়েছ তখন নিলাম, কিন্তু তোমার মেয়েকে আমি মুক্তি দিতে পারবো না। বিপরীত মন্ত্র চালনা না করলে আমার হাত থেকে তোমার মেয়ের মুক্তি নেই। সেই থেকে আমি এভাবেই আছি, কেউ নেই। মুকুন্দ দিন কতক পড়ে মরে গেল। গোটা গ্রাম আমায় এক ঘরে করেছে আগেই। ভেবে দেখুন তারানাথ, একদিন এই তল্লাটের জমিদার ছিলাম আমরা, আর আজ আমাকে তারা এই শাস্তি দিল। এমন করে থাকতে থাকতে দিন কাটছে, কিন্তু আজ আর আমার কোনো উপায় নেই। এই সংকল্পটা নষ্ট না করতে পারলে আমি শান্তি পাচ্ছি না। কোথাও গিয়ে শান্তি পাবো না। আপনি আমাকে একটু সাহায্য করুন। তখন আমি বুঝতে পারলাম সব। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে তার দিকে তাকালাম। তারপরে বললাম, এই হয়, কর্মফল মানুষের পিছু ছাড়ে না, তা এখানে হোক বা ওখানে। বেশ, আমি আপনার না বুঝে করা ভুল সংশোধন করে দিচ্ছি। মানে? হাঁচি চাপতে চাপতে বলল কিশোরী, বলছি দাঁড়াও। তৎক্ষণাৎ আমি জলযক্ষ সংকল্প খণ্ডনী বিপরীত মন্ত্র উচ্চারণ শুরু করলাম। এতে গন্ধে পুষ্পে ওং আধার শক্তায় নমঃ, ওং কুর্মায় নমঃ, ওং অনন্তায় নমঃ, ওং পৃথিবী নমঃ। এমন করতে করতেই এক পা করে জলে নামলাম। অনেকক্ষণ থাকতে হবে জলে। অসম্ভব ঠান্ডা পুকুরের জল, কিন্তু উপায় কি? জলে নেমে মাঝ বরাবর গিয়ে মণিমালার কাছাকাছি দাঁড়ালাম। আমার বুক পর্যন্ত জলের নিচে। সেই অবস্থাতেই পদ্মবীজের মালা স্পর্শ করে আমি স্মরণ করলাম জলযক্ষকে। হে জলযক্ষ, যে দিক ভ্রষ্ট মানুষ ভুলবশত তোমার কাছে বেঠিক অনুরোধ করে ফেলেছে তাকে ক্ষমা করো। আমি তারানাথ তান্ত্রিক তোমায় বলছি, মণিমালাকে তোমার তত্ত্বাবধানের বাইরে যেতে দাও। বেশ, তাই দিলাম, কিন্তু বিনিময়ে আমারও তো কিছু চাই। কি চাই তোমার? একজনের মুক্তি হলে আর একজনকে আমার চাই। কি আবোল তাবোল কথা বলছো? এখানে মণিমালার বিকল্প আর কে আছে? কেন, তুমি? আমি? জলযক্ষ এবার আমার চোখের দিকে তাকিয়ে আমায় আহ্বান করা শুরু করলো। আমি জলে তলিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সে কি, আপনি জলে তলিয়ে যাচ্ছেন? হ্যাঁ, যক্ষ আমায় টেনে নিচ্ছে,
কিছুটা পরেই আবার ভাসিয়ে দেবে আমাকে। সে আমায় গ্রাস করছে। আমি মরবো না, কিন্তু বন্দী হব তার কাছে। এটাই কি আমার ভবিতব্য? কিন্তু কিছুই করার নেই। আমি তখন অন্য একজনের মুক্তি সাধন করতে এসেছি। নিজে কোনো রকম ব্যবস্থা না করেই জলে নেমেছি আমি, কারণ এতটা তো আমি ভাবিনি। ভেবেছিলাম কথায় আর মন্ত্রে কাজ হবে, কারণ যক্ষ যে এতখানি আগ্রাসী হয়ে উঠবে তা আমার জানা ছিল না। চারির মুখটা মনে পড়ল। পুকুর পাড়ে জামাইবাবু দাঁড়িয়েছিল। মণিমালা মুক্তি পেয়েছে। সে মুহূর্তে গিয়ে উঠল পাড়ে। বাবা, আমি তোমার কাছে আসতে পেরেছি বাবা। এ কি, আপনি সরে যাচ্ছেন কেন? আমি তোর কাছে আর থাকতে পারবো না মালা। শুধু তোর ঠানে পড়েছিলাম এতক্ষণ। এখন তুই মুক্ত, আর আমিও শান্তি পেয়েছি। তাই তাই বিদায়। না বাবা, না না না, যেও না। এদিকে আমি তলিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে মধু সুন্দরী দেবী আবির্ভূতা হলেন। স্তব্ধ হও। ওকে স্পর্শ করো কোন স্পর্ধায়? ও আমার কৃপাধন্য। ছাড়ো, ছেড়ে দাও ওকে। মধু সুন্দরী দেবী, রক্ষা করুন। না, আমি ছাড়বো না। আমার চাই কাউকে না কাউকে। মধু সুন্দরী দেবী তৎক্ষণাৎ দারুণ মায়া বিস্তার করলেন। তারপর আমার চোখের সামনে গজিয়ে উঠল আর একটা তারানাথ। দেবী বললেন, তুমি আমার হাতটা ধরো। আমি মুহূর্তে হাত বাড়িয়ে দেবীর হাতটা স্পর্শ করতেই দেবী আমায় টেনে পাড়ে তুলে নিলেন। আর অগাধ জলের রাশিকে কাঁপিয়ে তুলল ভারী কিছু একটা ওজনের জিনিস। তাকিয়ে দেখি, এ কি, যক্ষ ক্রমশই জলের নিচে তলিয়ে যাচ্ছে যে। ওটা কে? বলে উঠল মণিমালা। আমি হেসে বললাম, মায়া তারানাথ। মণিমালা সেখানেই জ্ঞান হারায়। মধুসুন্দরী দেবীকে বললাম, দেবী, ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। চারির জন্য মনটা বড়ই টানছিল। মরবার সময় আমার ওই একজনের কথাই মনে পড়ল। এখন আর এখানে সময় নষ্ট করো না। তুমি বেরিয়ে পড়ো এখান থেকে। কিন্তু এই মেয়েটির কি হবে দেবী? মেয়েটার আবার কি হবে? সে তার বাবার কাছে থাকবে। তার বাবা কি আর ইহলোকে আছে? আমি বললাম, তার মানে? ঠাকুরমশাই বললেন, বুঝলে না, জীবদ্দশায় করে যাওয়া একটা ভুল কাজের সংশোধন মৃত্যুর পর করবার চেষ্টা করেছেন তিনি। নিজের ক্ষমতায় হবে না, তাই আমায় ডেকেছেন। কিন্তু প্রেতাত্মা চিঠি লিখে তান্ত্রিক জোগাড় করছে, এও কি হয়? চিঠি তো একটা মাধ্যম। সবারই তো একটা মাধ্যম লাগে। এক্ষেত্রে এরকমই হয়েছে। তিনি যে আর জীবিত নেই তা আমি পুকুর পাড়ে গিয়ে অল্প কিছুক্ষণ থাকার পর তাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আর বুঝতে পেরেই জলে নেমেছিলাম তাকে অপরাধ বোধ থেকে মুক্তি দেব বলে। কিন্তু মণিমালার কি হলো? মণিমালা দীর্ঘশ্বাস ফেললেন ঠাকুরমশাই। আমিও মধুসুন্দরী দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলাম। দেবী আমায় বলেছিলেন, স্পর্শ করো ওকে। এ কি দেবী, মণিমালা? ওর দেহান্ত ঘটেছে। তুমি ফিরে যাও তারানাথ। এর কি ব্যবস্থা হবে দেবী? চিন্তা করো না, সদ্গতিই হবে। বলা মাত্রই চন্দন কাঠ পোড়ার মতন সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। জ্বলে উঠল দিব্য আগুন। ক্রমশ মণিমালার দেহটা গ্রাস করছে সেই শিখা। মধু সুন্দরী দেবী উৎস এই পবিত্র আগুনের। আমি দু চোখ ভরে কিছুক্ষণ দেখলাম দৃশ্যটা।
তারপর জামাইবাবু এই বাড়িতে অপঘাতে মারা যাওয়া সমস্ত কাজের লোক, মুকুন্দ, আর সব শেষে মণিমালার আত্মার ঊর্ধ্বলোকে গতি প্রাপ্তির প্রার্থনা করলাম মন্ত্র উচ্চারণ করে। ওং নমঃ শিবায় শম্বায় শান্তায় পরমাত্মনে। তারপর আর দাঁড়ালাম না, পায়ে পায়ে ফেরার পথ ধরলাম। সারা রাত পথ চলে ভোরের গাড়িতে ফিরেছি কলকাতা। আর তারপর যা দেখছো, সর্দি মুছে মুছে নাকের পাটা লাল হয়ে গেছে। চারি এত পাচন খাওয়াচ্ছে যে আমার পেটটা একটা কবিরাজি ঘর হয়ে দাঁড়িয়েছে। ঠাকুরমশাই এই অবধি বলে চুপ করলেন। আমি বললাম, কিন্তু কি আশ্চর্য! আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।